আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আগামী ৪ জুলাই তোমাদের এইচএসসি বাংলা দ্বিতীয় পরীক্ষা। তোমাদের এই বাংলা দ্বিতীয় পরীক্ষায় ব্যাকবন স্কুল নিয়ে এসেছে একটি গরম, গরম সাজেশন। আজকে তোমরা বাংলা দ্বিতীয়র এই সাজেশন দেখলে তোমাদের আর কোনো সাজেশন দেখতে হবে না। এই সাজেশনের মাধ্যমে তোমরা শতভাগ নিশ্চিত কমন পাবে। তো আমরা দেখি আমাদের পরবর্তী স্লাইডগুলো। আমাদের বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন ২০২৬। আমরা আমাদের সাজেশনটা দেখি। শুরুতে আমরা মান বন্টনটা একটু দেখব। আমাদের আসলে ব্যাকরণে কত আছে, আমাদের নির্মিত অংশ কত আছে। তো আমরা ব্যাকরণ একটু দেখি। আমাদের ব্যাকরণে আছে হচ্ছে আমাদের ৩০ নম্বর। তো আমাদের এই ৩০ নম্বর আসলে কোথায়, কোথায় আমরা ভাগ করব? যেটা আছে বাংলা উচ্চারণে। আমাদের বাংলা উচ্চারণের নিয়ম। এখানে আমাদের আছে কত মার্কস? আমাদের ৫ মার্কস। এখানে আমাদের ২ ক্যাটাগরির প্রশ্ন থাকবে। একটি থাকবে প্রশ্ন আসবে যে এই প্রশ্নটা লিখো, অথবা আমাদের এখানে থাকতে পারে যে বাংলা যে উচ্চারণের শুদ্ধ রূপ লেখো। তো আমরা এরপর দেখব ২ নাম্বার। এগুলো আমরা সব ভিতরে দেখব। ২ নম্বর আছে যেটা বাংলা বানানের নিয়ম। এখানে আমাদের ৫ নাম্বার। আমাদের সেইম ভাবে এখানেও বলবে কিছু প্রশ্ন লিখো, অথবা এখানে লেখা থাকবে যে বাংলা ৫ টি শুদ্ধ বানান লিখো। আমরা এগুলো ভিতরে দেখব। আমাদের ৩ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এখানে আমাদের কত নাম্বার? এখানে আমাদের রয়েছে ৫ নাম্বার। এখানে আমাদেরকে ওই সেইম ভাবে কিছু প্রশ্ন থাকবে আমাদের এখানে। সেই প্রশ্নের আলোকে উত্তর দিতে হবে, অথবা আমাদের এখানে বাংলা যে শব্দ শ্রেণী আছে সেগুলোকে নির্দেশ করতে হবে। আমরা পরবর্তীতে দেখি আমাদের ৪ নাম্বার রয়েছে বাংলা শব্দ গঠন। এখানে আমাদের যেটা মোস্ট ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে উপসর্গ এবং সমাস। এখানে আমাদের প্রত্যয় সেভাবে থাকে না। আমাদের উপসর্গ এবং হচ্ছে যেটা থাকে সমাস। উপসর্গের থেকে আসলে প্রশ্ন বেশিরভাগ আসে যে উপসর্গের অর্থ দ্যোতকতা আছে, অর্থবাচকতা নেই। এরকম যে বিষয়গুলো আছে এই প্রশ্নগুলো এসে থাকে, অথবা উপসর্গ কত প্রকার কি, কি। আর এখানে যে মোস্ট ইম্পোর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে সমাস। আমরা যদি সমাস আয়ত্ত করতে পারি, সমাস যদি ভালোভাবে কেউ বুঝে থাকে, তাহলে অতি সহজেই দ্রুত সময়ের মধ্যে আমরা সমাসের অ্যান্সার করতে পারি। আমরা ভিতরে দেখব। আমরা পরবর্তী ৫ নাম্বার যেটা আছে আমাদের বাক্যতত্ত্ব। আমরা বাক্যতত্ত্ব ভিতরে দেখব আমাদের সাজেশনে কি, কি আছে। আমরা ৬ নাম্বার দেখি। ৬ নাম্বারে রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো এখানে আসলে কিছু, কিছু শব্দ থাকবে যেগুলোতে হচ্ছে বাহুল্য দোষ থাকে, যেখানে হচ্ছে বাংলার ভাষার যেই প্রয়োগ, অপপ্রয়োগ যেগুলো থাকে সেগুলো আমরা ভিতরে দেখব। আমাদের পরবর্তী স্লাইড আমরা দেখি। আমাদের পরবর্তী স্লাইডে যেটা আছে, আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে নির্মিত অংশ। আমাদের আমরা এতক্ষণ দেখলাম যে ৩০ নম্বরে যে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব আমাদের নির্মিত অংশ। আমাদের নির্মিত অংশ আসলে কি, কি রয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে ১ম এই থাকবে আমাদের যে ৬ নম্বরে, সেটা হচ্ছে আমাদের এখানে পারিবেশিক শব্দ থাকবে। এখানে পারিবেশিক শব্দ থাকবে কিছু। এই পারিবেশিক শব্দ থেকে আমাদের ১০ টি পারিবেশিক শব্দের অ্যান্সার করতে হবে, অথবা আমাদের একটি আ বা ছোট একটি অনুবাদ করতে হবে। ৩-৪ লাইনের একটা ইংরেজি দেয়া থাকবে। একটা প্যারাগ্রাফের মতো ছোট। সেটাকে আমাদের কি করতে হবে? আমাদের সেটাকে হচ্ছে অনুবাদ করতে হবে। আমরা দেখব ভিতরে কিভাবে সেগুলো আসে, বা আমাদের যেই সাজেশনটা আজকে, যেই গরম, গরম সাজেশন তোমাদের জন্য রেডি করা হয়েছে সেটা আমরা ভিতরে দেখব। এরপর আমাদের যেটা রয়েছে পরবর্তীটা, একটা কি থাকবে? একটা দিনলিপি থাকবে। এটা কি থাকবে? দিনলিপি, অথবা কি থাকবে? অভিজ্ঞতা বর্ণনা। এই ২ টার ভিতরে একটা থাকতে পারে। আর এই ভিতরে এবং কি থাকবে? এই ভাষণ রচনা থাকতে পারে, অথবা প্রতিবেদন রচনা থাকতে পারে। যেকোনো একটা থাকতে পারে। কি থাকতে পারে? প্রতিবেদন রচনা থাকতে পারে। এগুলো আমরা সবকিছু ভিতরে দিয়ে রেখেছি। কোন, কোন যেই রচনাগুলো, মানে ভাষণ রচনাগুলো, প্রতিবেদন রচনা অথবা দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা, কোনগুলো ইম্পোর্টেন্ট। এরপরে আমরা যদি দেখি আমাদের কি থাকতে পারে? যে বৈদ্যুতিক চিঠি থাকতে পারে। আমাদের কি থাকবে? বৈদ্যুতিক চিঠি থাকতে পারে, অথবা খুদে বার্তা থাকতে পারে। এছাড়া আমাদের এখানে আমরা কি লিখতে পারি? এর পরিবর্তে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমাদের পত্র লিখন থাকতে পারে, অথবা আবেদনপত্র থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখান থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা ভিতরে দেখব। আমরা আপাতত মান বন্টনটা দেখি। এর পরবর্তী স্লাইডে আমরা যদি দেখি, পরবর্তী স্লাইডে আমাদের নির্মিত অংশ, আমাদের পরবর্তী স্লাইডে বলা হয়েছে আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সারাংশ, সারমর্ম অথবা সারসংক্ষেপ। আমাদের এখান থেকে কি করতে হবে? এই যে এখান থেকে যে থাকবে, এখান থেকে প্রশ্ন উত্তর দিতে হবে, অথবা আমরা কি করতে পারবো? আমাদের এই ভাব সম্প্রসারণ থেকে একটা প্রশ্ন উত্তর করতে পারবো। এখন আমরা ভাব সম্প্রসারণ লিখবো নাকি সারাংশ না সারমর্ম লিখবো, সেটা আমরা বিস্তারিত সামনে বলবো, আমরা ক্লাসের মধ্যেই বলবো। আমাদের পরবর্তী যেই বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সংলাপ রচনা। আমাদের কি আসবে? আমাদেরকে সংলাপ রচনা করতে হবে, অথবা আমাদের একটা ক্ষুদে গল্প রচনা করতে হবে। কি করতে হবে? ক্ষুদে গল্প রচনা করতে হবে। আমাদের পরবর্তী যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রবন্ধ নিবন্ধ রচনা। আমাদের সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের কি? রচনা। এই রচনা কত পৃষ্ঠা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, আমরা সব বিস্তারিত বলবো, এবং এর মার্কস হচ্ছে ২০। আমাদের টোটাল এখানে রয়েছে ৭০ মার্কস, এবং আমাদের যে ব্যাকরণ পার্ট সেখানে আমাদের রয়েছে ৩০ মার্কস। টোটাল ১০০ মার্কসের পরীক্ষা আগামী
4 জুলাই অনুষ্ঠিত হবে। সেখানে তোমরা কিভাবে ভালোভাবে লিখবা, কোনটা লিখলে ভালো হবে, কোনটা তোমাদের জন্য সুবিধা হবে, সে সকল বিষয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই আমরা শুরুতে যদি দেখি, আমরা শুরুতে দেখব যে উচ্চারণের নিয়ম। এই উচ্চারণের নিয়ম থেকে কি প্রশ্ন ইম্পর্টেন্ট, কি প্রশ্ন বিগত সালে এসেছে বিভিন্ন বোর্ডে, কোনটা আসলে আসতে পারে পরীক্ষায়। তো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট যে অধ্বনির যে অধ্বনি উচ্চারণের এই 5টি নিয়ম কি অধ্বনি উচ্চারণের যে 5টি নিয়ম রয়েছে, তোমরা শিক্ষার্থীরা সাধারণভাবেই বা স্বাভাবিকভাবেই তোমরা জানো যে অধ্বনির যে 5টি নিয়ম রয়েছে, এই 5টি নিয়ম যদি তুমি লিখতে পারো, অবশ্যই তোমাকে উদাহরণ সহ লিখতে হবে। কেউ যদি এগুলো না লিখতে চাও, তুমি সহজে এগুলো লিখতে হয়, তোমার 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখলে তুমি যদি সঠিকভাবে লেখো তোমাকে 5-এ 5 দিবে। কিন্তু দেখা যায় অনেক সময় তুমি উদাহরণ দিতে গিয়ে ভুল করো। তুমি অনেক সময় কি করো, এই যে 5টা নিয়ম লিখতে একটা ভুলে যাও। সেইজন্য তোমার অনেক সময় টিচার 1 মার্কস 2 মার্কস কেটে দিতে পারে। সেই ক্ষেত্রে তুমি যদি 5-এ 5 পেতে চাও, তাহলে তুমি যেই বানানগুলো রয়েছে সেগুলো শুদ্ধ উচ্চারণ লিখতে পারো। যদি কারো এই সমস্যা থাকে যে আমি সারা বছর পড়াশোনা করিনি, এখন আমার A+ পেতে হবে, ভালো রেজাল্টও করতে হবে, আবার আমাকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, সেই ক্ষেত্রে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো। এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবে, তুমি বিগত সালের যেই গাইড বইগুলো রয়েছে বা বিভিন্নভাবে তোমরা হচ্ছে ওয়েবসাইটে পাবে, গুগলে পাবে, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। এগুলো ইজি, একবার দেখলেই তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে। এবার আমরা দেখি 2 নম্বর প্রশ্ন আমাদের কি আছে। এখানে 2 নম্বর প্রশ্নে এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম। আমরা প্রথম বললাম অ ধ্বনির 5টি উচ্চারণের নিয়ম, তারপর আমরা দেখব এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। এরপর আমরা 3 নম্বর দেখব, 3 নম্বরে ব ফলা উচ্চারণের 5টি নিয়ম। আমাদের কি রয়েছে, ব ফলা উচ্চারণের 5টি নিয়ম। আমাদের 4 নম্বর হচ্ছে ম ফলা উচ্চারণের 5টি নিয়ম। এই ম ফলা উচ্চারণের 5টি নিয়ম, এর মধ্যে তোমাদের দেখতে হবে এই যে এই বিষয়গুলো, এই যে এখানে দেয়া আছে, এগুলো পড়লে তোমাদের কি হবে, এই যে তোমাদের বোর্ড পরীক্ষায় শতভাগ কমন পড়বে, শতভাগ কমন পড়বে। এটা নিশ্চিত থাকো, তোমরা যদি এভাবে এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তোমরা শতভাগ নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী স্লাইড দেখি। আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে, আমরা পরবর্তী স্লাইড দেখব। আমাদের পরবর্তী স্লাইড রয়েছে যে উচ্চারণের গুরুত্বপূর্ণ শব্দ। আমাদের যে উচ্চারণের যে বিষয়গুলো আছে, সেখানে আমরা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে আমরা আসলে যদি প্র্যাকটিস করে যাই, যারা হচ্ছে ওই প্রশ্নগুলো অত অ ১ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠা লিখতে না চায়, তাদের জন্য এই যে এটা বেস্ট। এটা কি হবে? এটা বেস্ট। তাদের জন্য এটা বেস্ট। তারা হচ্ছে কি করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর দিলে ওই যে আমাদের বড় প্রশ্নগুলো লেখার দরকার নেই। তাহলে এখানে যেই প্রশ আ বা হচ্ছে উচ্চারণের যেই গুরুত্বপূর্ণ শব্দগুলো দেয়া আছে, এই গুরুত্বপূর্ণ শব্দগুলোর উচ্চারণ আপনারা কি করবেন? আপনারা দেখে যাবেন। যেমন আমাদের একটা যদি দেখাই, আমাদের এখানে দেওয়া আছে এই বৈশাখ। এখানে আমরা যদি বলি এটা কিভাবে হবে? আমাদের এই যে বৈশাখ, বৈশাখ। এই এভাবে আপনার দেখে যেতে হবে। কি করতে হবে? এভাবে আপনাদেরকে দেখে যেতে হবে। উচ্চারণটা প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কি করতে পারবা তোমরা? পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবা নির্ভুলভাবে। উচ্চারণে যদি কোথাও একটি ভুল হয়, তাহলে কিন্তু ওইটা কেটে যাবে একদম। ওটাতে কোনো মার্কস দিবে না। আমরা পরবর্তী স্লাইড দেখি। পরবর্তী স্লাইডে আমাদের কি রয়েছে? পরবর্তী স্লাইডেও আমাদের সেম যে গুরুত্বপূর্ণ উচ্চারণের যেই শব্দগুলো, সেগুলো এখানে রয়েছে। আমরা পরবর্তী স্লাইডে দেখি। পরবর্তী স্লাইডেও আমাদের সেই গুরুত্বপূর্ণ যে উচ্চারণের জন্যে লেখার যে শব্দগুলো, সেগুলো রয়েছে। আমরা পরবর্তী স্লাইড দেখি। আমাদের পরবর্তী স্লাইড চলে এসেছে বানান 2 নাম্বার। আমাদের 2 নাম্বারে যেটা আসে, সেটা হচ্ছে আমাদের কি আসবে? এই বানান। কি আসবে ভাইয়া? আমাদের এই বানান আসবে। তো এখানে আমাদের কি আসতে পারে? এখানে আছে বাংলা একাডেমি প্রমিত বাংলা তৎসম শব্দ বানানের 5টি উদাহরণ সহ লেখো। ওই সেইম, আপনি হচ্ছে যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে না চান, যদি আপনি হচ্ছে এই শব্দ যেই বানানে শুদ্ধ করে বানানোর নিয়ম লিখতে বলবে, আবার হচ্ছে আরেকটা শব্দ আসবে যে এই শব্দটির শুদ্ধ বানান লিখো। তখন আপনি যদি শুদ্ধ বানান লিখতে পারেন, তাহলে আপনি এগুলো লেখার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যদি সারা বছর পড়াশোনা না করে ওই বানানগুলো লেখার নিয়ম না জানো, তাহলে তোমরা যেটা করবে ভাইয়া, তাহলে এই প্রশ্নগুলো লিখবা। কি করবে? এই প্রশ্নগুলো পড়বা। তার আমরা কি পেলাম? বাংলা একাডেমি প্রমিত বাংলা এই তৎসম শব্দ বানানের কয়টা নিয়ম? 5টা নিয়ম। তারপরে কি হবে? অতৎসম শব্দ বানানের কয়টি নিয়ম? এই 5টি নিয়ম লিখবে। তারপর যেটা করবে, এই নত্য বিধান, সত্য বিধান, ভেরি ইম্পোর্টেন্ট। তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পোর্টেন্ট নত্য বিধান, সত্য বিধান। তোমরা দেখে যাবে এইটা কাকে বলে? উদাহরণস্বরূপ 5টা নিয়ম লেখো। তাহলে কি দেখবে? তোমাদের যেই কঠিন যেই বিষয়টা রয়েছে, যে তোমরা শব্দের সঠিক বানান লেখা যারা না বুঝো, তাদের জন্য এটা
সহজেই আয়ত্ত করা সম্ভব। আমরা পরবর্তী স্লাইড দেখি। আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে? আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে যে গুরুত্বপূর্ণ সব শুদ্ধ বানান। এই শুদ্ধ তোমরা একটা জিনিস মাথায় রাখবে, কখনোই অশুদ্ধ বানান দেখবে না। কি করবে না? কখনোই অশুদ্ধ বানান দেখবে না। সবসময় তোমরা হচ্ছে শুদ্ধ বানান দেখবে। অশুদ্ধ বানান দেখলে কি হবে? ওইটা মাথায় ক্যাচ করে। অশুদ্ধ জিনিসটা মাথায় ক্যাচ করে দেবে, তখন তোমরা পরীক্ষার হলে বিভ্রান্তে পড়ে যাবে। কি হবে? বিভ্রান্তে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে যে শুদ্ধ বানানগুলো রয়েছে, অধ্যবসায়, কিংবদন্তি, দৌরাত্ম্য, এই ব্যতীত, মন্ত্রিত্ব, যে ইম্পোর্টেন্ট বানানগুলো রয়েছে সেইগুলো তোমরা দেখে নিবা। এই বানানগুলো তোমরা প্র্যাকটিস করে নিবা। খাতায় বারবার লিখবা, বারবার তোমরা দেখবা। তাহলে তোমাদের মাথায় ক্যাচ হবে আর তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে এগুলোকে লিখতে পারবে। আমরা পরবর্তী স্লাইড দেখি। আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে যে গুরুত্বপূর্ণ আমার বানানগুলো। এর পরবর্তী আমরা দেখব। আমাদের পরবর্তী স্লাইডে বানান রয়েছে। এর পরবর্তী স্লাইডে আমরা দেখি কি রয়েছে? ব্যাকরণিক শব্দশ্রেণী। এখানে কি ভাইয়া ৩ নম্বর আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী আসবে। কি আসবে? এই ৩ নম্বরে ব্যাকরণিক শব্দশ্রেণী আসবে। এই ব্যাকরণিক শব্দশ্রেণীটা আবার কি? এই ব্যাকরণিক শব্দশ্রেণীটা হচ্ছে ভাইয়া, এই ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে? ব্যাকরণিক শব্দশ্রেণীর ও বিভাগসমূহ সংজ্ঞাসহ উল্লেখ করো। এখানে দেখা যাবে তুমি লিখতে গেলে ২ পৃষ্ঠা হয়ে যাবে। কিন্তু তুমি যদি পরীক্ষায় শব্দগুলোকে ব্যাকরণিকভাবে নির্দেশ করতে পারো যে তারা বল খেলে, এখানে খেলাটা কি একটা ক্রিয়া। তোমাকে যখন খেলার নিচে কি করবে? আন্ডারলাইন করে দিবে, তখন তুমি সেটাকে নির্দেশ করবা এটা একটা ক্রিয়া। এভাবে তোমাকে বলতে পারে যেকোনো একটি ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে। তো ওইটা যদি তুমি না পারো, তুমি যদি না বুঝো কোনটা ব্যাকরণিক শব্দ শ্রেণী কিভাবে নির্দেশ করতে হয়, তখন তোমার জন্য এই দরজা খোলা রয়েছে, এই পথ খোলা রয়েছে। তখন তুমি কি করবে? এই ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে? ব্যাকরণিক শব্দ শ্রেণী শ্রেণী ও বিভাগসমূহ সংজ্ঞাসহ উল্লেখ করো। আমরা পরবর্তী দেখব খ নাম্বার বিশেষ্য পদ কাকে বলে। কি বলেছেন? বিশেষ্য পদ কাকে বলে উদাহরণসহ শ্রেণী বিভাগ আলোচনা করো। ৩ নম্বরে আমাদের ঘ নম্বরে যেটা রয়েছে, যোজক কাকে বলে ভাইয়া? কি যোজক কাকে বলে? উদাহরণসহ যোজকের শ্রেণী বিভাগ উল্লেখ করো। ঘ নম্বর যেটা রয়েছে আমাদের বিশেষণ কাকে বলে? কি ভাইয়া? বিশেষণ কাকে বলে? এগুলো সকল এই যে বিষয়গুলো, এগুলো সব বিগত সালের প্রশ্নে আসা, বিগত সালে বিভিন্ন বোর্ডে আসে, ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে। তুমি যদি এই প্রশ্নগুলো ভালোভাবে আ পড়ে যাও, এর উপরে ভালো একটা প্রিপারেশন থাকে, তাহলে তোমার জন্যে খুব ইজি হয়ে যাবে। আমরা পরবর্তী স্লাইড দেখব। আমরা পরবর্তী স্লাইডে কি রয়েছে? আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমাদের যে পরবর্তী যে বিষয়গুলো, প্রশ্নগুলো, এই সর্বনাম কাকে বলে ভাইয়া? সর্বনাম কাকে বলে? এই সর্বনামের এই শ্রেণী বিভাগ উদাহরণ সহ উল্লেখ করো। আমাদের ৪ নম্বরে রয়েছে কি? আবেগ শব্দ কাকে বলে? এই একটা ইম্পোর্টেন্ট জিনিস। আবেগ, যোজক এগুলো ইম্পোর্টেন্ট মনে রাখবা। একটু ব্যতিক্রম যেগুলো ওগুলো বেশি আসে। তো আবেগ শব্দ কাকে বলে? আবেগ শব্দের শ্রেণী বিভাগ উদাহরণ সহ উল্লেখ করো। তারপর আমরা দেখব ক্রিয়া বিশেষণ কাকে বলে? কি ভাইয়া? ক্রিয়া বিশেষণ কাকে বলে? এটাও একটু দেখবা। অথবা তোমরা দেখবা যে পদ নির্ণয় করো। পদ নির্ণয় করা যেটা বললাম যে তারা বল খেলে, এখানে খেলাটা কি? কোন ধরনের? আবার তারা কোন ধরনের শ্রেণী বিভাগ? কোনটার ভিতরে পড়েছে? অনুচ্ছেদ আকারে থাকবে। কি থাকবে ভাইয়া? অনুচ্ছেদ আকারে থাকবে। তোমাদের এখান থেকে পদগুলো নির্ণয় করতে হবে। এটা যদি তোমরা না পারো, এগুলো তোমরা কি করো? বিগত সালে যেই প্রশ্নগুলো, যেই বিষয়গুলো তোমাদের বারবার এসেছে, দেখবা তোমরা গাইড খুললেই, অথবা তোমরা এটা কোনো সহায়িকা বই খুললেই দেখবে যে বারবার এই একই জিনিস এসেছে। সেই ক্ষেত্রে তোমরা একটু প্র্যাকটিস করলেই এগুলো পারবে। তবে যদি এগুলো কেউ না পারো, তোমরা যদি পড়াশোনা না করো, তাহলে তোমাদের জন্য এই শেষ সময়ের জন্য এই যে ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো আমরা এখানে দাগিয়ে দিয়েছি, আমরা বলে দিয়েছি, সেগুলো তোমাদের জন্য মঙ্গলজনক হবে। আশা করি তোমাদের শতভাগ নিশ্চিত কমন পড়বে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী স্লাইডে দেখব। আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে? উপসর্গ। আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে বাবা? উপসর্গ। এই যে উপসর্গ কি বলেছে? উপসর্গ, যে উপসর্গ কাকে বলে? এটা একটা ইম্পোর্টেন্ট, এটা একটা ইম্পোর্টেন্ট। এটা এইচএসসির জন্য, অ্যাডমিশনের জন্য, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, সকল জায়গায় এই বিষয়টা ইম্পোর্টেন্ট। এই উপসর্গ। এই উপসর্গ কাকে বলে? উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই যে বিষয়টা, এটা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ সেশনের পরীক্ষায়। এই উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা বিভিন্ন বোর্ডে প্রতি বছর বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা আসবেই। এটা 5 স্টার, এটা 5 স্টার। এটা প্রতি বছর আসে। এই উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এবার পরবর্তী ২ নাম্বারটা কি? উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো। আমরা পরবর্তীতে দেখি উপসর্গ কাকে বলে? উপসর্গের শ্রেণীবিভাগ আলোচনা করো। এরপর আমরা দেখব শব্দ গঠন বলতে কি বুঝো? কি পদ্ধতিতে আসলে শব্দ গঠন হয়ে থাকে? কি পদ্ধতিতে শব্দ গঠন হয়? এগুলো কি করতে হবে? এগুলো ভাই আমাদেরকে বিস্তারিত, বিস্তারিত পড়তে হবে। যদি আমরা পড়তে পারি, তাহলে কি করতে পারবো? লিখতে পারবো। এরপর আমরা পরবর্তী স্লাইডে দেখি। আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে? আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে আমাদের সমাস। এখানে হয় বলবে উপসর্গ লেখো, অথবা কি উপসর্গের যে এই যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম আগের স্লাইডে। তো পূর্ববর্তী স্লাইডে যে প্রশ্ন রয়েছে সেগুলো ওইভাবে পরীক্ষা আসবে। অথবা তোমাদের এই যে বলবে একটু সমাস দিয়ে বলবে এইটাকে তোমরা কি করো?
যে এইটাকে তোমরা হচ্ছে সমাস ব্যাসবাক্য তৈরি করো। এরপর হচ্ছে এটা কোন সমাস সেটা লিখো। সমাস নির্ণয় করতে হলে বলবে যে সমাস নির্ণয় করো। এখন আসবে এরকম সমাস নির্ণয় করো, যে সমাস নির্ণয় করো। এখানে বলবে সমাস নির্ণয় করো। তো আসলো দম্পতি, দম্পতি। এইটা দেয়া আছে, এটা দেয়া আছে। এখন এইটা বলবে সমাস নির্ণয় করো। তুমি কি করবে? তুমি লিখবা যে শব্দ, প্রথমে লিখবা এভাবে শব্দ, শব্দ লিখে লিখবা দম্পতি, দম্পতি লিখবা। তারপর লিখবা, তারপর তুমি লিখবা হচ্ছে যে ব্যাস বাক্য লিখতে পারো। ব্যাস বাক্য কি লিখবা এখানে? ব্যাস, ব্যাস বাক্য, ব্যাস বাক্য লিখবা। ব্যাস বাক্য কি লিখবা? দম্পতির আগে আমরা জানি দম্পতির হচ্ছে ব্যাস বাক্য জায়া ও পতি। কি? জায়া ও পতি। তোমরা এটা ব্যাস শব্দ লিখবা, তারপর ব্যাস বাক্য লিখবা, তারপর লিখবা এটা কোন সমাস? এখানে লিখবা ধরো সামনে লিখবা সমাসের নাম। কি লিখবা ভাইয়া? সমাসের নাম। তো সমাসের নাম কি এখানে? সমাসের নাম হচ্ছে তোমার ভাইয়া যে জায়াপতি। এটা কোনো একটা মিলনার্থক দ্বন্দ্ব, তুমি জানো এটা কি? এটা হচ্ছে ভাই তোমার মিলনার্থক দ্বন্দ্ব। কি? এটা মিলনার্থক দ্বন্দ্ব। ঠিক আছে? তাহলে তুমি এভাবে লিখে দেবা। ঠিক আছে? এভাবে লিখলে কিন্তু স্যার তোমাকে ৫ এ ৫ দিবে। সমাসে ৫ এ ৫ দিবে। আর যদি কেউ সমাস না পারো, সমাস না বুঝো, তাহলে যেটা করবা সেটা হচ্ছে ভাই তুমি কি করবা? তাহলে হচ্ছে তুমি এই যে তোমার ইয়াটা রয়েছে, যেই উপসর্গের যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো পড়ার ট্রাই করবা। সেগুলো পড়লে কি হবে? তোমাদের শতভাগ কমন আসবে আশা করি। আমরা পরবর্তী স্লাইড দেখি। পরবর্তী স্লাইডে বলছে যে ওই যে আমাদের সমাস আরও দিয়েছি আমরা। এই সমাজগুলো কোথা থেকে এসে? এইগুলো আমরা কোথা থেকে দিয়েছি? এগুলো হচ্ছে বিগত সালে বারবার ঘুরে ফিরে প্রত্যেকটা বোর্ডে মানে ২-১ বছর পর প্রত্যেকটা বোর্ডে ঘুরে ফিরে সেইম যে বিষয়গুলো সেইম মানে ঘুরে ফিরে আসে এরকম। তো এইগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমাদের কমন আসবে। আমরা পরবর্তী স্লাইড দেখি। পরবর্তী স্লাইডে আমাদের সেই সমাস, আমাদের গুরুত্বপূর্ণ সমাজগুলো রয়েছে, তোমরা দেখে নিবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে। আমাদের পরবর্তী যে স্লাইড রয়েছে, সেই স্লাইডে আমাদের সেইম সমাজের বিষয় রয়েছে। আমরা এখন দেখব আমাদের পরবর্তী স্লাইডেও সেই আমাদের ইম্পর্টেন্ট যেই গুরুত্বপূর্ণ যেই সমাজগুলো রয়েছে, এই পরবর্তী আমরা স্লাইডে দেখি সেইম আমাদের ইম্পর্টেন্ট সমাস রয়েছে, ইম্পর্টেন্ট সমাস আমাদের। আবার আমরা পরবর্তী স্লাইডে দেখি তোমরা যে সমাজগুলো দেখালাম এগুলো কি করবে? এগুলো হচ্ছে তোমরা নিজে বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবে কি তোমার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হয়েছে। আর কনফিডেন্স তৈরি হলে তুমি অটোমেটিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আর তোমরা জেনে রাখো তোমাদের জন্যে ব্যাকবন স্কুল তোমাদের জন্য কি করেছে? তোমাদের জন্যে এখানে একটি মডেল টেস্ট দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ ফ্রি। তোমরা কি করতে পারবে? সেটা তোমরা পরীক্ষা দিতে পারবে। তোমরা নিজের মান যাচাই করতে পারবে। আসলে তুমি সারা বাংলাদেশে কত স্কোর করতেছো, তোমার পজিশন কেমন হচ্ছে, তুমি আসলে কতটা ক্যাপাবল, তুমি শেষ মুহূর্তে তুমি তোমাকে নিজেকে ঝালাই করে নিতে পারো, নিজেকে বাছাই করে নিতে পারো। আসলে তোমার এখন অবস্থান কেমন, তোমার আসলে কতটা প্র্যাকটিস করা দরকার। সেজন্য ব্যাকবন স্কুল তোমাদের জন্য কি করেছে? তোমাদের জন্য একটি মডেল টেস্টের ব্যবস্থা করেছে, যেটা কি ভাইয়া? সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। তো আমরা পরবর্তী দেখি। পরবর্তী রয়েছে বাক্যতত্ত্ব। কি ভাইয়া? আমাদের আমাদের পরবর্তী স্লাইড বাক্যতত্ত্ব। আমরা দেখব বাক্যতত্ত্ব আসলে কি? বাক্যতত্ত্ব জিনিসটা কি? দেখো এখানে আমরা ৫ নাম্বার এই আমাদের ব্যাকরণ পাঠের সর্বশেষ যেটা বাক্যতত্ত্ব, আমাদের এখানে ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলো উল্লেখ করেছি। বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্য গঠনে, একটি সার্থক বাক্য ভেরি ইম্পোর্টেন্ট। সার্থক বাক্য গঠনে কি বৈশিষ্ট্য গুণ থাকা দরকার উল্লেখ করো। আবশ্যক উদাহরণ সহ আলোচনা করো। এরপরে আমরা দেখব বাক্য কি? গঠন অনুসারে ও অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। মনে রাখবে যে গঠন অনুসারে কি, অর্থ অনুসারে কি। গঠন অনুসারে বাক্য একভাবে সে আ আ বিন্যস্ত করা হয়েছে, অর্থ অনুসারে একভাবে করা হয়েছে। এটা এটা তোমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। যদি তুমি গঠন অনুসারের অর্থ অনুসারে দিয়ে ফেলো, আর অর্থ অনুসারে যে শ্রেণীবিভাগ সেটা যদি গঠন অনুসারে দিয়ে ফেলো, তাহলে তোমাকে কি টিচার মার্কস দিবে? দিবে না। টিচার কি করবে না? তোমাকে মার্কস দিবে না। এটা ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কোনটা অর্থ অনুসারে বাক্য আর কোনটা গঠন অনুসারে বাক্য। আচ্ছা, আমরা পরবর্তী দেখব। আমরা পরবর্তী স্লাইডে দেখি। আমাদের পরবর্তী স্লাইডে রয়েছে আমাদের বাক্য পরিবর্তন। আমাদের বাক্য পরিবর্তন রয়েছে। এই আমাদের যে হচ্ছে অল্টারনেটিভ যে বিষয়টা, অল্টারনেটিভ ৫ নাম্বারে আমাদের যে বাক্যতত্ত্বের যে বিষয়টা রয়েছে, সেখানে আমাদের এই প্রশ্নগুলো লেখা লাগতে পারে, অথবা আমাদের বাক্য পরিবর্তন করা লাগতে পারে। যে সদা সত্য কথা বলা উচিত। যে সদা সত্য কথা বলা উচিত। এটা যে অনুজ্ঞা, এটা অনুজ্ঞা করতে বলছে। কি বলছে? এই অনুজ্ঞা সামনে লেখা মানে এটাকে তুমি কি করবা? অনুজ্ঞা করবা। তাহলে কি অনুজ্ঞা কি আমাদের? সদা সত্য কথা বলবে। এটা আমাদের কি? অনুজ্ঞা। আবার এখানে যদি বলে তোমাকে নেতিবাচক করো, এখানে আসতেই হলো। আর এখানে তুমি যদি একটা নেগেটিভ করো, কথার অর্থ চেঞ্জ না করে তোমাকে পরিবর্তন করতে হবে। এখানে না আসে পারলাম না। এইবার আমরা যদি আরেকটা দেখি, বাঁশির সুরটি সুমধুর। এটিকে তুমি বিস্ময়বোধক করতে হবে। তাহলে কি হবে? বাঁশির
সুটি, কি সুমধুর। এটাকে তোমার কি করতে হবে? অর্থ চেঞ্জ না করে একইভাবে তোমাকে পরিবর্তন করতে হবে, বাট অর্থের যেন কোনো পরিবর্তন না হয় সেভাবে রাখতে হবে। এগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, এগুলো সব হচ্ছে বিগত বছরের যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো যেগুলো বারবার আসে সেইগুলোই এখানে দেওয়া আছে। তোমরা প্র্যাকটিস করলে আশা করি এর মধ্যে থেকেই কমন থাকবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী স্লাইড দেখব। আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে, যে ইম্পর্টেন্ট যে আমাদের বাক্য পরিবর্তন রয়েছে সেগুলো দেয়া আছে, তোমরা এগুলো দেখে নিবে। আশা করি এর মধ্যে থেকে কমন থাকবে। এরপরে আমাদের আরও দেয়া আছে ইম্পর্টেন্ট যে আমাদের হচ্ছে কি বাক্য পরিবর্তনের সেন্টেন্স গুলো পরবর্তী আমরা দেখব। পরে আবারও দেওয়া আছে। এরপর আমরা দেখব আমাদের এখানে আবার আসে শুদ্ধ অশুদ্ধ যে বিষয়টা, শুদ্ধ অশুদ্ধের বিষয়টা আসে অনেক সময় আমাদের কি আসে, শুদ্ধ অশুদ্ধ বিষয়টা আছে যে আমাদের এই অশুদ্ধ এই তবুও শব্দ বলা যাবে না, আমাদের বলতে হবে কি এই তবু বলতে হবে। আবার কি একাত্মতা বলতে কোনো শব্দ নাই, কি হবে একতা, ঠিক আছে। তারপর হচ্ছে কি হবে, বৈদেহী বলতে কিছু নেই। আমাদের কি বৈদেহী বলতে কিছু আছে? বৈদেহী বলতে কিছু নাই। আমাদের কি হবে? বিদেহী হবে। আবার শুধুমাত্র বলতে কোনো শব্দ হবে না। শুধুমাত্র হয় শুধু বলতে হবে, নয় মাত্র বলতে হবে। কি বলতে হবে? শুধুমাত্র বলতে কিছু নেই। হয় শুধু বলতে হবে, নয় মাত্র বলতে হবে। ওকে? তারপর হচ্ছে কি হবে আমাদের? যে মৌনতা, এই মৌনতা একভাবে হয় না। এখানে মৌন হবে। কি হবে? মৌন হবে। তাহলে কি হবে আমাদের? এখানে কি হবে? মৌন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কি? বুঝতে পেরেছ। আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমাদের কি রয়েছে? এই যে শুদ্ধ, অশুদ্ধ, যে অধীনস্থ বলতে কোনো শব্দ নেই। এই হবে কি? অধীন। কি হবে? অধীন হবে। তার মানে যে অপকর্ষতা বলতে কোনো শব্দ নেই। এখানে কি হবে? অপকর্ষ। কি হবে? অপকর্ষ। এগুলো সব কি আমাদের ভুল। আমরা এদিকে তাকাবো না। এগুলো দেখব না। ঠিক আছে? আমরা শুদ্ধর দিক তাকাবো। সবসময় মাথায় রাখবা শুদ্ধ যে জিনিসটা সেটা খেয়াল করবা। অশুদ্ধটা তুমি দেখতে গেলে, অশুদ্ধটা যদি দেখতে যাও তাহলে তুমি অশুদ্ধটা মাথায় ক্যাচ করে ফেলবে। তার মানে তুমি অশুদ্ধটা বাদ দিয়ে কি করবে? শুদ্ধটা দেখবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী স্লাইডে দেখো বাবা কি আছে? সেইম আমাদের যেই শুদ্ধ যেই যে বিষয়গুলো আছে শুদ্ধ, আর এই পাশে আছে অশুদ্ধ। তোমাদের প্রতি পরামর্শ থাকবে অশুদ্ধ বিষয়গুলো তোমরা দেখবে না। আমরা পরবর্তী স্লাইডে দেখব। আমরা বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ যে বিষয়টা রয়েছে সেখানে দেখো, এখানে অনেক সময় এভাবে আসে, সেন্টেন্স আকারে আসে। অনেক সময় আসে কিভাবে? শব্দ আকারে। অনেক সময় দেখা যায় একটি অনুবাদ টাইপ আসে। কয়েকটি লাইন মিলে একটি প্যারা আকারে আমাদের এই শুদ্ধ অশুদ্ধ বিষয়গুলো আসে। তো আমরা এখানে দেখি, এখানে অপপ্রয়োগ যে কি রয়েছে, অপপ্রয়োগ যেটা দেখি, অপপ্রয়োগটা গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। এখন এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের এখানে কি ভুল রয়েছে, কি যে এই গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কি, একটি না, এটা কাব্যগ্রন্থ। একটি বলার কোনো প্রয়োজন নেই। এখানে কি হবে? গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ। এখানে একটি বলার কোনো প্রয়োজন নেই। এবার আমরা দেখি সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। এখানে এই সকল বললে এই গণ বলার দরকার নাই। সকল ছাত্র কি হবে? সকল ছাত্র পাঠে মনোযোগী নয়, অথবা আমরা বলবো কি ছাত্রগণ পাঠে মনোযোগী নয়। তার মানে কি হলো ভাইয়া? কি হলো? এখানে আমাদের এই সকল বলতে হবে, অথবা কি শুধু গণ বলতে হবে। আমরা সকল ছাত্ররা একসাথে বলতে পারবো না। ওকে, আমরা যদি দেখি পরবর্তীটা, দৈন্যতা হবে না। হয় দৈন্য হবে অথবা দীনতা হবে। কি হবে? আমাদের হয় দৈন্য হবে অথবা কি হবে? দীনতা হবে। তার মানে কি? আমরা এই যে অপপ্রয়োগ এবং প্রয়োগ যে শুদ্ধ প্রয়োগ যেটা রয়েছে, আমরা সবসময় কি করব? এটাকে অপপ্রয়োগগুলো দেখে নিয়ে শুদ্ধ প্রয়োগটা দেখা যেতে পারে, যাতে আমাদের কি কনফিউশন গুলো দূর হয়। কি হয়? আমাদের কনফিউশন গুলো দূর হয়। আমরা পরবর্তী স্লাইড দেখব। পরবর্তী স্লাইডে কি রয়েছে? এই সেম আমাদের যে শুদ্ধ প্রয়োগ এবং অপপ্রয়োগগুলো রয়েছে সেগুলো আরকি। পরবর্তী আমরা দেখব আমাদের শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ যেটা রয়েছে। তারপরে আমরা দেখি এরপর আমাদের পারিবেশিক শব্দ। আমাদের কি রয়েছে? পারিবেশিক শব্দ। এখানে যে ম্যাজিকটা রয়েছে সেটা হচ্ছে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, যদি কেউ হচ্ছে পারিবেশিক শব্দ পারে, এখানে আমরা যেই কয়টা দিয়েছি এই কটা এইগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডে আসা বিগত দিনের এই প্রশ্নগুলো হচ্ছে বিগত দিনে বিভিন্ন জায়গায় এসেছে, বিভিন্ন বোর্ডে এসেছে। সেই ক্ষেত্রে আমরা এগুলো দিয়েছি। বাট যারা একটু ভালো রেজাল্ট করতে চাও, তাদের যেটা করতে হবে, তোমরা বিগত সালে তোমাদের সহায়ক যে বইগুলো আছে সেগুলো দেখবা। বিগত সালে ২০০ ২৫০ শব্দ দেয়া আছে, যেগুলো তোমরা টোটালি তোমাদের ইন্টারের ২ বছরে পড়েছো। সেইগুলো তোমরা একটু বারবার রিভিশন দিবা। ওইগুলোর ভিতর থেকেই বারবার যে বোর্ডে এসেছে, ওইগুলোর ভিতর থেকে তোমাদের কি হবে? কমন পড়বে। নিশ্চিত ওইগুলোর ভিতর দেখে তোমাদের কমন পড়বে। তোমাদের মাথায় রাখতে হবে এই যে এইচএসসির যে বাংলা দ্বিতীয় পত্র রয়েছে, এখানে যে ব্যাকরণিক শ্রেণী এবং নির্মিত অংশ আছে, এগুলো বারবার কি হয়? রিপিট হয়। এগুলো কি হয়? বারবার রিপিট হয়। সেক্ষেত্রে তোমার পারিবেশিক শব্দ সবথেকে বেশি রিপিট হয় বাবা। পারিবেশিক শব্দটা তোমরা কি করবা? এগুলো হচ্ছে তোমরা ভালোভাবে দেখবা।
যে এগুলো বারবার রিপিট হয়, সেহেতু তোমরা কি করবা, এগুলা একটু তোমাদের সহায়ক বই থেকে দেখে নেওয়া। দেখো আমাদের এই যে মিউজিয়াম আছে, কোল্ড ওয়ার, বেইল, এজেন্ডা, তারপরে বায়োডেটা, হ্যাঁ এগুলো কি করবা তোমরা, এগুলো একটু অর্থ দেখে নিবা। আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু দিয়ে রেখেছি যাতে তোমরা একটি ধারণা পাও, তোমরা বুঝতে পারো আসলে কিভাবে পড়তে হবে। আমরা পরবর্তীটা দেখবো। আমরা পরবর্তীতে দেখি, পরবর্তী স্লাইডে আমাদের রয়েছে কি, আমাদের অনুবাদ রয়েছে। আমাদের অনেক সময় অনুবাদ এভাবে দিতে পারে, আমাদের কি করতে পারে, এভাবে দিতে, বুক আর ম্যানস বেস্ট কোম্পানি ক্যাম্পেইন ইন লাইফ, ঠিক আছে। তো আ গুড টিচার ইন অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন আ কান্ট্রি, বাংলাদেশ ইজ নাও আ ফ্রি কান্ট্রি। এই যে বিষয়গুলো আছে, এটা তোমাদের যে মাথায় রাখতে হবে, হয় পারিবেশিক শব্দ দেয়, কি দেয় বাবা, এই দেখো, হয় পারিবেশিক শব্দ দেবে, পারিবেশিক শব্দ দেবে, পারিবেশিক শব্দ দেয়, এই পারিবেশিক শব্দ অথবা তোমাদের কি দিবে, যে অনুবাদ দিবে। অনুবাদটা কি রকম অনুবাদ দিবে, সেটা হচ্ছে এই প্যারা আকারে, কি আকারে ভাই, কি আকারে, এই প্যারা আকার, তোমাদের কি আকার দিবে, প্যারা আকারে দিবে। কারণ হচ্ছে কি, এইটা একটা বেশি দেয় না, দেয় অনেক বোর্ডে দেয়, বাট কথা হচ্ছে প্যারা আকারে দিবে। আমরা সামনে পাবো হয়তো, পরবর্তী স্লাইডে আমরা দেখি যে প্যারা আকার আসলে কিভাবে দেয়। তো এখানে, আচ্ছা প্যারা আকার এখানে দেওয়া নাই। আমরা যদি এদিকে তাকাই, তো বিষয়টা হচ্ছে একটি তোমাকে হচ্ছে ৪ লাইন ৫ লাইনের যেকোনো একটা প্যারা দিবে এভাবে। এই একটা ৪ লাইন ৫ লাইনের একটা প্যারা দিবে এভাবে। যে এইটা এখানে একটা যেকোনো একটা বিষয় নিয়ে, যে প্যাট্রিয়টিজম নিয়ে বা যেকোনো একটা বিষয়, দেশপ্রেম নিয়ে হোক, সততা নিয়ে হোক, একটা বিষয় নিয়ে তোমাকে একটা ৪-৫ লাইনের প্যারা দিবে। তো ওখানে তোমাকে কি করবে, তুমি আসলে কেমন, তুমি আসলে স্টুডেন্ট হিসেবে কেমন, তুমি কতটুকু পারো, এটা চেক দেওয়ার জন্য যে বিষয়টা ওরা করে, ওরা হচ্ছে তোমাকে আসলে আ কিছু শব্দ দিবে। কিছু আ এ তোমার unknown কিছু ওয়ার্ড দিবে। যেগুলো তুমি আগে খুব একটা দেখোনি। তো ওইগুলো দেখে যদি তুমি প্রত্যেকটা শব্দের আলাদা ইন্ডিভিজুয়ালি তুমি যদি অর্থ করতে যাও, ইন্ডিভিজুয়ালি অর্থ করতে গেলে তুমি কি করবে? তুমি এখানেই ভুল করবে। তুমি যেটা করবা, একটা লাইন পড়ো। পুরো ১ম এ কি করবে? পুরো যেই অনুবাদ তোমাকে করতে বলবে, তুমি পুরো প্যারাটা পড়বা। পড়ার পরে আসলে তুমি কি বুঝছো? এরপর প্রত্যেকটা লাইন পড়বা। প্রত্যেকটা লাইন পড়তে গিয়ে তুমি প্রত্যেকটা লাইনের অর্থ করবা, নট প্রত্যেকটা ওয়ার্ডের। যদি তুমি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ করতে যাও, তাহলে কিন্তু তুমি এই সেন্টেন্সের অর্থ মিলাতে পারবে না। সেক্ষেত্রে তুমি পুরো যখন হচ্ছে সেন্টেন্সটা পড়বে, পুরো সেন্টেন্স পড়ে তুমি যেটা যেটা বুঝছো ওই লাইনের, সেটা তুমি সুন্দর করে ওখানে তোমার খাতায় উপস্থাপন করবে। যাতে শিক্ষক বুঝতে পারে তুমি এই লাইনের মর্মার্থ বুঝতে পেরেছ। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমাদের অনুবাদের যে ট্যাকটিক আমরা সেটা বললাম। পরবর্তী আমরা দেখব, পরবর্তী আমাদের স্লাইডে কি রয়েছে? আমাদের দিনলিপি লিখন রয়েছে, হ্যাঁ? আমাদের দিনলিপি কি রয়েছে? আমাদের ইম্পোর্টেন্ট যে দিনলিপি, আমাদের ৮ নম্বরে যে দিনলিপি আসবে, সেখানে দেখি আমাদের ইম্পোর্টেন্ট কি রয়েছে? আমাদের এখানে ১ নম্বরে রয়েছে, তোমার কলেজের ১ম দিনের বা শেষ দিনের দিনলিপি লেখো। কি? ১ম দিন অথবা শেষ দিনের দিনলিপি। এরপর হচ্ছে কি, পহেলা বৈশাখ বা বসন্ত বরণ উদযাপনের জন্য কি লিখতে হবে? পহেলা বৈশাখ অথবা বসন্ত বরণ উদযাপন উপলক্ষে তুমি কি করলে? একটা দিনলিপি লিখবে। এরপর বর্ষণমুখর দিন অথবা সন্ধ্যা। কি লিখবা? বর্ষণমুখর দিন অথবা সন্ধ্যা সম্পর্কে তুমি কি একটা দিনলিপি লিখবে। এরপর কি লিখবে ভাইয়া? মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কিত একটি দিনলিপি। কি লিখবে? মাধ্যমিক পরীক্ষায় যে তোমার ফল প্রকাশ হয়েছে, এই রিলেটেড যেকোনো একটি দিনলিপি লিখতে পারো। অথবা আমরা এখানে যেগুলো দিয়েছি এর মধ্যেই কমন পড়বে। এতটুকু তুমি নিশ্চিত থাকতে পারো, এর মধ্যেই কমন পড়বে। তোমার কলেজে ২১শে ফেব্রুয়ারি উদযাপনের পর দিনটির দিনলিপি লেখো। ২১শে ফেব্রুয়ারির যে উদযাপন করেছো, তার যে তুমি সেটা আসলে কিভাবে কাটিয়েছো সারাদিনটা, তার সেই উপলক্ষে কি করতে পারো? সে উপলক্ষে একটা তুমি ২১ ফেব্রুয়ারির উদযাপন উপলক্ষে একটা দিনলিপি লিখতে পারো। এরপর আমরা পরবর্তী স্লাইডে দেখি আমাদের কি রয়েছে বাবা? পরবর্তী স্লাইডে আমাদের রয়েছে যে আমাদের অভিজ্ঞতা বর্ণনা। অভিজ্ঞতা বর্ণনা কি রয়েছে? দেখো, হয় দিনলিপি আসবে, না অভিজ্ঞতা বর্ণনা আসবে। এরপর আমাদের এখান থেকে আমরা আসতে পারে, দিনলিপির মধ্যে আসতে পারে যে হচ্ছে এই দিনলিপির বলে দিলাম কি আসতে পারে। আর আমরা এখানে যদি দেখি অভিজ্ঞতা বর্ণনার মধ্যে, একটি গ্রাম্য মেলা দেখার অভিজ্ঞতা। কি আসতে পারে? একটি গ্রাম্য মেলা দেখার অভিজ্ঞতা আসতে পারে। কোনো ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা আসতে পারে। কি পারে? তুমি কোথাও ঘুরতে গেছো, সেখানকার তুমি যে কি আসলে শিখেছো, সেই বিষয়ে তোমার একটা অভিজ্ঞতা, আর যেই তোমার রচনা আসতে পারে আরকি। তো একটি শীতের সকাল বা বৃষ্টি স্নাত দিনের অভিজ্ঞতা আসতে পারে। বেশিরভাগ আমাদের দিনলিপিগুলো আসে আরকি। মানে পরবর্তী স্লাইডে দেখবো ভাইয়া কি রয়েছে আমাদের, আ যে আমাদের রয়েছে কি ভাষণ। ভাষণ কিভাবে আসে? আমাদের হয়তো দিনলিপি অথবা হচ্ছে কি আসবে? অভিজ্ঞতা আসবে। আর খ নাম্বারে যেটা আসবে আমাদের ভাষণ, অথবা কি আসবে আমাদের? যে প্রতিবেদন প্রণয়ন। তো আমরা দেখি তো আমাদের কি রয়েছে? আমাদের ভাষণের মধ্যে ইম্পোর্টেন্ট কোনটা রয়েছে ভাইয়া? দেখি যে জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কিত আলোচনা সভার উপযোগী একটি ভাষণ রচনা করো। ওকে? তারপর কি হতে পারে? সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপযোগী একটি ভাষণ রচনা করো।
আমরা ৩ নাম্বার যেটা দিয়েছি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্ণনা করে একটি ভাষণ রচনা করো। ভাইয়া তুমি এগুলো যদি পড়ে যাও, তুমি এগুলো দেখে যাও, তাহলে তুমি এর বাইরে আর কি দিবে? তোমার কি মনে হয় এর বাইরে আসলে দেওয়ার কোনো কিছু আছে? বিগত সালের প্রশ্ন দেখো, সবকিছু কি এর মধ্যে থেকে আসে। এগুলো কি তোমাদের জন্য ইম্পোর্টেন্ট। আচ্ছা, পরবর্তী আমরা স্লাইড দেখব। পরবর্তী স্লাইডে আমাদের কি বলেছে? আমাদের বলেছে যে প্রতিবেদন রচনা। প্রতিবেদন কি আছে আমাদের দেখি, খাদ্যে ভেজাল ও তার প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তোমাকে পড়তে হবে, দেখতে হবে। ২ নাম্বার আমরা দেখি বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটার দাম বৃদ্ধি, এটা নিয়ে যে কতবার প্রশ্ন এসেছে বিভিন্ন বোর্ডে, সেটা তোমাকে না বলি তুমি হয়তো দেখেছো ভাইয়া। আমরা পরবর্তীটা দেখব ৩ নাম্বার যানজট। যানজট এক ভয়াবহ সমস্যা। এগুলো সব বিগত সালে বিভিন্ন বোর্ডে বারবার আসা প্রশ্ন। আর এগুলোই আসে। এগুলো তুমি দেখে গেলে নিশ্চিত কমন। তারপর আমরা দেখব ৪ নাম্বার ঢাকার বঙ্গবাজার মার্কেটে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন লেখো। কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কি ভাইয়া? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে তুমি একটি প্রতিবেদন রচনা করতে হবে। তোমার এই যে তোমার কি তোমার কলেজের লাইব্রেরি জরিপ করে কি? লাইব্রেরি জরিপ করে তোমার কলেজের লাইব্রেরি কেমন, ভালো, খারাপ, সেখানে কি, কি দরকার, সেটা উন্নত করার জন্য আরো কি প্রয়োজন, কোথা থেকে সহযোগিতা প্রয়োজন, এই সকল বিষয়গুলো তুমি তুলে ধরতে পারো তোমার প্রতিবেদনের মাধ্যমে। ৬ নাম্বারে তোমার কলেজের ছাত্রাবাসের বর্তমান অবস্থা। যারা কলেজে থাকো, যাদের কলেজের ছাত্রাবাস আছে, তারা তাদের কলেজের ছাত্রাবাস সম্পর্কে জানো। সেই নিজের অভিজ্ঞতা থেকে আসলে এইগুলো তুমি প্রতিবেদন হিসেবে তুলে ধরবে। আমরা পরবর্তী স্লাইডগুলো দেখব। পরবর্তী স্লাইডে আমাদের রয়েছে এই ৯ নাম্বার, আমাদের ৯ নাম্বার প্রশ্নে রয়েছে হচ্ছে যে বৈদ্যুতিক চিঠি। আমাদের কি হবে? বৈদ্যুতিক চিঠি। এই বৈদ্যুতিক চিঠি বা ইমেইল, হ্যাঁ? আমরা দেখি তো বৈদ্যুতিক চিঠি কি হিসেবে হতে পারে? বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেইল লেখো। তারপর হচ্ছে আমাদের কি হতে পারে? সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত কোনো মেধাবী বন্ধুর জন্য জরুরিভাবে রক্ত ও আর্থিক সাহায্য চেয়ে একটি ইমেইল তৈরি করতে পারো। আমার পরবর্তী ইম্পর্টেন্ট যেটা রয়েছে আমাদের দেখি, তোমার কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে দেশবরেণ্য যে ব্যক্তিত্বরা রয়েছে তাদের কাছে ইমেইল পাঠানো। এটা নিয়ে তুমি একটা ইমেইল দিতে পারো। তারপর হচ্ছে আমরা দেখব তোমার দেখা বাংলাদেশের কোন একটি গ্রামের, যে কোনো একটা গ্রামের কি রয়েছে প্রাকৃতিক যে সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করে তুমি একটা কি করতে পারো? বন্ধুর কাছে কি করতে পারো? একটি ইমেইল দিতে পারো। ঠিক আছে? আমরা পরবর্তীতে দেখব সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে। এটা একটা ইম্পর্টেন্ট। তুমি দেখতে পারো সম্প্রতি তুমি যেই বইটা শেষ করেছো, যেই বইটি পড়েছো, সেটা সম্পর্কে কি করতে পারো? তুমি তোমার অনুভূতি প্রকাশ করে তুমি তোমার বন্ধুর কাছে, তুমি তোমার কাজিনের কাছে, যে কারো নাম উল্লেখ থাকতে পারে, মেনশন থাকতে পারে, তুমি তাকে তুমি একটা কি করতে পারো? ইমেইল পাঠাতে পারো। আমরা পরবর্তী স্লাইড দেখব ভাইয়া। পরবর্তী স্লাইডে আমাদের কি রয়েছে? পরবর্তী স্লাইডে রয়েছে যে আমাদের পরবর্তী স্লাইডে আমাদের রয়েছে খুদে বার্তা। কি? খুদে বার্তা। ৯ নম্বর কোয়াতে আমাদের রয়েছে খুদে বার্তা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে খুদে বার্তা। কি লিখবে? জন্মদিনের শুভেচ্ছা। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসেছে যে বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটা খুদে বার্তা লিখবে। বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে খুদে বার্তা লেখো। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে শিক্ষককে খুদে বার্তা লেখো। এগুলো তোমরা দেখেছো বিভিন্নবার বিভিন্ন বোর্ডে এসেছে। আমরা পরবর্তী স্লাইড দেখব। পরবর্তী স্লাইডে আমাদের কি রয়েছে? আবেদনপত্র। আমরা ৯ এর ক্ষয় রয়েছে আমাদের আবেদনপত্র। আমাদের ক্ষয় রয়েছে আবেদনপত্র। দেখো এই আবেদনপত্র। অনেকে আবেদনপত্র লেখে। এখন দেখব সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য নিজ যোগ্যতার বিবরণ দিয়ে একখানা দরখাস্ত লিখো। আমাদের পরবর্তী যেটা রয়েছে, কলেজে বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার জন্য অধ্যক্ষের কাছে অর্থাৎ প্রিন্সিপালের কাছে কি করতে হবে? একটি আবেদনপত্র লিখতে হবে। এর পরবর্তী স্লাইডে আমরা দেখব ভাইয়া, পরবর্তী স্লাইডে আমাদের কি রয়েছে? পরবর্তী ছিল আমাদের যেই সারসংক্ষেপ যেগুলো রয়েছে, আমাদের যে সারসংক্ষেপ বা সারমর্ম বা সারাংশ যেগুলো রয়েছে, সেগুলো আমরা এখানে দেখব। তো আমরা দেখি আমাদের কি সারাংশ বা সারসংক্ষেপ আছে। দেখি যার ভিত্তি পৌঁছে গেছে এই যে রয়েছে তোমরা দেখবে তোমাদের কাছে যে সহায়ক বইগুলো রয়েছে, সেখানে এগুলো সম্পূর্ণ দেয়া রয়েছে। তোমরা সুন্দর করে একবার চোখ বুলিয়ে যাবা, অথবা তোমরা এই যে কনসেপ্টগুলো, এখানে যে কনসেপ্টগুলো আমরা দিয়েছি, এগুলো জাস্ট তোমরা একবার দেখে যাবা। দেখে গেলে আশা করি এর মধ্যে থেকে তোমাদের ইনশাআল্লাহ কমন থাকবে। ২ নম্বর হচ্ছে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তারপর হচ্ছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে ড্যাশ 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 যা আছে তোমরা কি করবে? তোমরা তোমাদের সহায়ক বইগুলো থেকে পড়ে নিবে, অথবা এগুলো তোমরা যদি হচ্ছে অনলাইনে খোঁজো, তোমরা অনলাইনেও পাবে যাদের কাছে বই নেই। তোমরা ৪ নম্বর দেখো নীরব ভাষায় বৃক্ষ আমাদের ড্যাশ ড্যাশ। তারপর হচ্ছে আমরা যদি দেখি ৫ নম্বর কি আছে? সমাজে কাজ কেবল টিকে থাকার সুবিধা। আমরা যদি ৬ নম্বর দেখি সত্যিকারের মানব কল্যাণ যা আছে তোমরা তোমাদের সহায়ক বই থেকে দেখে নিবে। আমরা পরবর্তী স্লাইড দেখব ভাইয়া। পরবর্তী স্লাইড আমাদের কি রয়েছে? আমাদের যে গুরুত্বপূর্ণ যে ভাব সম্প্রসারণগুলো রয়েছে, আমরা এখানে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে তোমাদের যে ধারণা দেওয়ার জন্য আসলে কিভাবে প্রশ্ন থাকতে পারে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের যে সহায়ক বইগুলো রয়েছে, সেখানে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেইগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, দেখবে এর মধ্যে থেকে তোমাদের কমন থাকবে। তারপর রয়েছে আমাদের দেখো ভাব সম্প্রসারণ। আমাদের ভাব সম্প্রসারণ রয়েছে
আমাদের ভাব সম্প্রসারণে কি রয়েছে? দেখো, প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার শুধু তাহারই। আমরা ২ নম্বরটা দেখব, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। ৩ মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে। ৪ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই সকল ভাব সম্প্রসারণগুলো বিগত বছরে, বিগত বিভিন্ন বোর্ডে বারবার এসেছে। এগুলো তোমরা দেখলে নিশ্চিত এর মধ্যে কমন থাকবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী স্লাইড দেখব। পরবর্তী স্লাইডে কি রয়েছে? ৫ নম্বরে আমাদের যেই সাজেশন রয়েছে সেটা হচ্ছে কি? পথ আমাদের কি রয়েছে? পথ পথিকের সৃষ্টি কি? পথ পথিকের সৃষ্টি করে না, এই পথিকেই পথের সৃষ্টি করে। আমাদের ৬ নম্বর যেটা রয়েছে, স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। ৭ নম্বর মধ্যে যেটা রয়েছে, রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফিরে শুধু ব্যর্থ হয় তারা। আমাদের পরবর্তী যেটা রয়েছে ৮ নম্বরে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে, যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। তোমরা এইগুলো যদি দেখো, এইগুলো দেখলে আশা রাখি তোমাদের ইনশাআল্লাহ তোমাদের এই ৪ জুলাই যে তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা আছে, এই ২৬ ব্যাচের তাদের কমন আসবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী স্লাইড দেখব। পরবর্তী স্লাইডে কি হয়েছে? আমাদের যে ক্ষুদে গল্প রচনা, আমাদের ক্ষুদে গল্প রচনা রয়েছে কি, কি দেখি? এখানে মোবাইলে কি আছে দেখো, ক্ষুদে গল্প রচনার মধ্যে কি আছে? মোবাইল ফোনে কি বন্ধুত্বের পরিণাম, এই বিষয়ে একটা গল্প লেখা। তারপর রয়েছে কি? মানুষ মানুষের জন্য, এই শিরোনামে কি করবে? একটি ক্ষুদে গল্প লিখবে। তারপর ৩ নম্বর যেটা রয়েছে, বিপদে বন্ধুর পরিচয়, এই শিরোনামে কি করবে? এই শিরোনামে একটি কি বন্ধুর কাছে একটা চিঠি লিখবে অথবা হচ্ছে ক্ষুদে গল্প লিখবে। ৪ নম্বর কি হয়েছে? ধৈর্যের ফল, এই শিরোনাম থেকে একটি ক্ষুদে গল্প লিখবে। ৫ নম্বর ইচ্ছাশক্তি, এই শিরোনামকে ঘিরে তোমরা কি করতে পারো? ক্ষুদে গল্প লিখতে পারো। ৬ সততার পুরস্কার, এই শিরোনামে তোমরা কি ক্ষুদে গল্প লিখতে পারো। আমাদের ৭ নম্বর কি হয়েছে? আমাদের ৭ নম্বর এখানে রয়েছে, আমার সাথে রয়েছে হচ্ছে শৈশব স্মৃতি, এই শিরোনামে একটা কি ক্ষুদে গল্প লিখতে পারো। আমরা পরবর্তী স্লাইডে যাব। আমরা পরবর্তী স্লাইডে দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে? সংলাপ লিখন, আমাদের সংলাপ লিখন রয়েছে। আমাদের সংলাপ লিখনগুলো আমরা দেখি কি আছে? যে নববর্ষ উদযাপন উপলক্ষে ২ বন্ধুর কথোপকথন, এটা একটা সংলাপ লিখন হতে পারে। এইগুলো তোমরা যদি বারবার দেখে যাও তাহলে নিশ্চিত তোমাদের এই যে পরীক্ষা আছে, পরীক্ষা কেমন আসবে। তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে ২ বন্ধুর সংলাপ, কি বিষয়ে? ভর্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভর্তি পরীক্ষা তোমরা এসএসসি পরীক্ষার পরে ভর্তি পরীক্ষার জন্য কি করবে? প্রস্তুতি নেবে। ৩ নম্বর যেটা রয়েছে, বই পড়ার গুরুত্ব, কি ভাইয়া? বই পড়ার গুরুত্ব। তারপর রয়েছে আমাদের ৪ নম্বর যেটা, সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে কি করবে? সম্প্রতি তুমি যে বইটা পড়েছো সেই বই সম্পর্কে একটি কি লিখবে? একটি কথোপকথন অর্থাৎ সংলাপ। ৫ নম্বর হচ্ছে ফেসবুকের সুফল কুফল, এগুলো বারবার এসেছে। ফেসবুকের এগুলা হয়তো আসবে না, এগুলো অনেক আগের। এখন তোমরা যে এই যে ইউনিক যে বিষয়গুলো রয়েছে, ভর্তি পরীক্ষার প্রস্তুতি পরে, তারপর তোমার সম্প্রতি একটা বই পড়া নিয়ে এই যে বিষয়গুলো, এগুলো তোমরা দেখবে। তারপর তুমি দেখো ৬ নাম্বার ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে, ভাইয়া এটা এখন খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে কি ২ বন্ধুর মাঝে সংলাপ রচনা করো। এরপর আমরা দেখব, এবার আমরা পরবর্তী স্লাইড দেখি। পরবর্তী স্লাইড আমাদের কি বলেছে? পরবর্তী স্লাইড আমাদের বলেছে যে প্রবন্ধ নিবন্ধন, আমাদের সর্বশেষ আজকে যেই আমাদের যে পার্ট, সেটা হচ্ছে আমাদের প্রবন্ধ নিবন্ধন। এটা কয় মার্কের? এটা হচ্ছে আমাদের ২০ মার্কস। কি করতে হবে? তোমাকে ২০ মার্কসের জন্য তোমাকে ২০ পৃষ্ঠা, কমপক্ষে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তুমি ২০ মার্কসের মধ্যে ১৫ প্লাস পেতে চাও, তাহলে তোমার ২০ পৃষ্ঠা লিখতে হবে। অবশ্যই তোমাকে ২০ পৃষ্ঠা লিখতে হবে। যদি তুমি হচ্ছে কি, তুমি যদি ১৫ মার্কসের উপরে পেতে চাও, তাহলে তোমাকে ২০ পৃষ্ঠা মাস্ট লিখতে হবে। তাহলে তুমি এই যে বিষয়গুলো, এইগুলো সম্পর্কে তুমি ধারণা নিয়ে যাবা। আসলে প্রবন্ধ তুমি মুখস্থ করতে পারবে না। এটা তো মুখস্থ করার বিষয় না। তুমি জাস্ট পয়েন্ট দিয়ে শুধু পয়েন্টগুলোকে হাইলাইট করবা। হাইলাইট কলম দিয়ে, যে তোমার হচ্ছে কলম দিয়ে তুমি হচ্ছে কি করবা? যে তোমার পয়েন্টগুলো থাকবে, সেই পয়েন্টগুলোকে তুমি বারবার হাইলাইট করবা, যাতে টিচারের চোখে তোমার হচ্ছে ওই পয়েন্টগুলো পড়ে, আর তুমি যাতে হচ্ছে অন্যদের থেকে এগিয়ে থাকো। আচ্ছা, আমরা দেখি আমাদের কি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে। আমরা দেখছি বই পড়ার আনন্দ। কি ভাইয়া? বই পড়ার আনন্দ। আমাদের ২ নাম্বার রয়েছে বর্ষণমুখর সন্ধ্যা। কি ভাইয়া? বর্ষণমুখর সন্ধ্যা। এরপর রয়েছে রূপসী বাংলাদেশ। এরপর রয়েছে শ্রমের মর্যাদা। আমাদের ৫ নাম্বার দেখি ২১ শতকে পল্লী উন্নয়ন ও বাংলাদেশ। আমরা পরবর্তী স্লাইডে দেখব আমাদের কি রয়েছে?
আমাদের ৬ নম্বর রয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। কিভাবে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট বাংলাদেশের পোশাক শিল্প। তারপর আমরা রয়েছে কি বাংলাদেশের পর্যটন শিল্প, আমাদের রয়েছে অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা কি? ভাই নারী সমাজের ভূমিকা ইম্পোর্টেন্ট নারী সমাজের অর্থাৎ নারী উন্নয়ন। আমরা যদি বলি ৯ নম্বর কি রয়েছে? আমার প্রিয় লেখক, আমার প্রিয় লেখক। ১০ নম্বর একুশের চেতনা। কিভাবে রয়েছে? একুশের চেতনা। আমরা পরবর্তী স্লাইডে দেখব। পরবর্তী স্লাইডে আমরা দেখি আমাদের কি রয়েছে? রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের করণীয়। ১২ নম্বর রয়েছে কর্মমুখী শিক্ষা। কি রয়েছে ভাইয়া? কর্মমুখী শিক্ষা। ১৩ রয়েছে ২৪ গণ অভ্যুত্থান। মার্ক করে রাখতে পারো ২৪ গণ অভ্যুত্থান। দেখি ১৪ নম্বর দেখি বাংলা নববর্ষ কি ভাইয়া? বাংলা নববর্ষ। ১৫ নাম্বার সাম্প্রদায়িক সম্প্রীতি। কি ভাইয়া? সাম্প্রদায়িক যে সম্প্রীতি বাংলাদেশ যেটা বজায় রাখে সেটা তোমাকে দেখতে হবে। আমাদের ১৬ নম্বর রয়েছে বিশ্বায়ন ও বাংলাদেশ। কি ভাইয়া? বিশ্বায়ন ও বাংলাদেশ। আমরা পরবর্তী স্লাইডে দেখব। পরবর্তী স্লাইডে দেখব আমাদের কি রয়েছে? আমাদের রয়েছে অনলাইন শিক্ষা কার্যক্রম, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা তোমরা দেখে নিবা। তথ্য প্রযুক্তি, তুমি মনে রাখবা সবসময় বিজ্ঞান থেকে একটা প্রশ্ন আসবে, সমসাময়িক ইয়া থেকে একটা প্রশ্ন আসবে। তারপর তোমার হচ্ছে ফ্লাড তথা বন্যা মানে দেশের পরিবেশ, আবহাওয়া এই সকল বিষয় নিয়ে একটা আসবে। আন্তর্জাতিক থেকে একটা আসবে। বাংলাদেশের কৃষিভিত্তিক একটা প্রশ্ন আসবে। এগুলো তোমার মাথায় রাখতে হবে। এগুলো আসবে। সেই অনুযায়ী তোমাকে হচ্ছে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। প্রবন্ধ কোনো মুখস্থ করার বিষয় নয়। এটা তোমাকে মাথায় নিতে হবে। ওই টপিক সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে এবং সুন্দর করে পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। এরপর আমরা দেখব ১৯ নম্বর আমাদের কি রয়েছে ভাইয়া? তথ্য প্রযুক্তি, আধুনিক বাংলাদেশ, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই বর্তমান যুগ এআই এর যুগ। এই যুগে এআই থেকে প্রশ্ন করবে। এটা তুমি ধরে রাখো যে এআই থেকে একটা প্রশ্ন থাকবে। এরপর তোমার রয়েছে পরিবেশের দূষণ ও তার প্রতিকার। এবার রয়েছে কৃষিক্ষেত্রে বিজ্ঞান। কি ভাইয়া? কৃষিক্ষেত্রে বিজ্ঞান। এখন তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বর্তমানে যে আ বিশ্বব্যাপী বা বাংলাদেশের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে ভূমিকম্প। কি রয়েছে ভাইয়া? এই যে ভূমিকম্প রয়েছে। তো ভূমিকম্প সম্পর্কে তোমাদের একটা জিনিস জানতে হবে। অর্থাৎ বর্তমান যে আমাদের পরিবেশে বা বাংলাদেশে এনভায়রনমেন্ট এ বা বিশ্বে বারবার ভেনেজুয়েলায় কিছুদিন আগে যে ভূমিকম্প হলো, তারপর বাংলাদেশে কিছুদিন আগে হলো। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই যে ভূমিকম্পের এই সমসাময়িক যে ব্যাপারটা, তারপর রয়েছে আমাদের বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে, হ্যাঁ? ফুটবল নিয়ে যে বিশ্বকাপ চলতেছে, এই যে উন্মানত এখানে যে রয়েছে, হ্যাঁ? আনন্দ উল্লাস বাংলাদেশে চলতেছে। এই বিষয়ের উপরে আসলে ফিফা বিশ্বকাপ নিয়ে এই ২০২৬ নিয়ে প্রশ্ন আসতে পারে প্রবন্ধ রচনায়। যেকোনো জায়গায় দিয়ে দিতে পারে। তারপর দিতে পারে ২৪ এর গণঅভ্যুত্থান নিয়ে দিতে পারে। এই যে বিষয়গুলো আছে বাংলাদেশে বিজ্ঞানের অথবা এআই এর যে বর্তমানে প্রভাব রয়েছে এগুলো নিয়ে দিতে পারে। তোমাকে বুদ্ধিভিত্তিক পড়াশোনা করতে হবে। তুমি হচ্ছে পরীক্ষায় যেন হচ্ছে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারো। সিস্টেমেটিক্যালি পড়তে হবে। ধারণা রাখতে হবে সবসময় সমসাময়িক যে বিষয়গুলো এগুলো থেকে এই প্রবন্ধ বা এইসব জিনিসগুলো আসে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের যে বলেছি শুরুতেই গরম, গরম যে সাজেশন রয়েছে, আশা করি এই সাজেশনের মাধ্যমে তোমরা তোমাদের এই ৪ জুলাই যে তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা রয়েছে সেখানে উপকৃত হবে। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে।